ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফরমোস্ট ইনফরমেশন 058। আজকে আমরা নয়নতারা সেহগালের লেখা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই টেক্সটির দ্বিতীয় পার্ট অর্থাৎ ইউনিট 2 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এর আগে পার্ট 1 অর্থাৎ ইউনিট 1 দেখে উঠতে পারোনি, উপরে তোমরা আই বটনের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইউনিট 1 দেখে নিতে পারবে। তাছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সে যদি চলে যাও, ওখানেও আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে ইউনিট 1 অর্থাৎ পার্ট 1 দেখে নিতে পারবে। আর তোমরা যারা আগে দেখে নিয়েছো তারা এই ভিডিওটা কন্টিনিউ করো। আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির সমাধির যে কাজ সেটা কখন সম্পন্ন হয়েছিল, কবে সম্পন্ন হয়েছিল? না, তার মৃত্যুর পরের দিন। গান্ধীজির সমাধির ক্রিয়া তার মৃত্যুর পরের দিন সম্পন্ন হয়েছিল। অ্যাওয়ার্স ইন অ্যাডভান্স মানে আগে থেকেই। পিপুল লাইন দ্য রুট, পিপুল মানে জনগণ রাস্তার ধারে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারেল প্রসেশন ওয়াজ টু ফলো, কোন রাস্তার ধারে তারা দাঁড়িয়েছিল? না, যেই রাস্তা দিয়ে গান্ধীজি অর্থাৎ বাপুজির সমাধি যাত্রা যাওয়ার কথা। পদ্মশ্রী, এই বানানটা দেখো, এটা আমরা ইংরেজিতে বলবো পদ্মশ্রী, কিন্তু বাংলায় যখন আমরা বলবো তখন বলবো পদ্মশ্রী। যেমন ইংরেজিতে বলবো লক্ষ্মণ, কিন্তু বাংলায় বলবো লক্ষণ। তো সেই রকমই পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। পদ্মশ্রী ইনি কে? না, মিসেস নাইডুর মেয়ে। তো ইনি কি বলেছিলেন? না, স্পোক ফর আস অল মানে আমাদের সবার হয়ে তিনি বলেছিলেন, ঘোষণা করেছিলেন। হোয়েন সি সেড সিম্পলি, তিনি মানে সাধারণভাবে বললেন। সাধারণভাবে ব্যাপারটা কি? না, গান্ধীজির এই মৃত্যুতে সবাই মর্মাহত, তো সেই কারণে মানে গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, তো সেই রকম একটা যে কাঁপা নরম যে সুর, তো সেইটা হচ্ছে সেইড সিম্পলি মানে নম্রভাবে বলা। উই উইল ওয়াক, আমরা হাঁটবো। আর কি বললেন? না, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই শেষবার, এটাই শেষবারের মতন বাপুজির সাথে হাঁটা। অর্থাৎ কি না, এর আগে বাপুজি যখন জীবিত ছিলেন তখন কি হতো না, বিভিন্ন রকম কাজে বিভিন্ন রকম বিপ্লবে তারা বাপুজির সাথে থাকতে পেরেছেন, বাপুজির সাথে হাঁটতে পেরেছেন, কিন্তু আজ বাপুজি নেই। তো সেই কারণে এই বাপুজির যে সমাধি যাত্রা, এই যাত্রাতে যদি যাওয়া যেতে পারে তাহলে এটাই কিন্তু বাপুজির সাথে হাঁটা একেবারে জীবনের মতন শেষবারের সুযোগ। তো সেটাই বলেছিল যে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম, এটাই শেষবার, উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, আমরা বাপুজির সাথে হাঁটবো। ইট ওয়াজ অ্যান এগোনাইজিং ওয়ার্ক, এই যে যাত্রাটা, এই যে সমাধি যাত্রাটা, এটা একটা যেন মর্মান্তিক একটা ব্যাপার ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি, থাউজেন্ডস মানে হাজার, এখানে থাউজেন্ডস মিনস থাউজেন্ডস অফ পিপুল মানে হাজার হাজার জনতা, সাইলেন্টলি মানে নীরবে, ওয়াচ দ্য প্রসেশন সেই যে সমাধি যাত্রাটা সেটা লক্ষ্য করছিল, সেটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন টার্ক, বাপু একটা খোলা টার্কে, খোলা টার্ক মানে যে সমস্ত টার্কগুলোকে বাইরে থেকে দেখা যায় যে সে ট্রাকে কি রয়েছে না রয়েছে, সেই ওপেন টার্ক, বাপু একটা খোলা টাকের উপরে শুয়ে আছে। কাভার উইথ ফ্লাওয়ার্স, এবং তার পুরো শরীরটা ফুলে ঢেকে রয়েছে। থাউজেন্ডস অফ পিপুল মানে হাজার হাজার জনতা, ওয়েপ্ট মানে কাঁদছিল, ট্রাইং টু টাচ বাপুজ ফিট, এবং বাপুজির পা ধরার চেষ্টা করছিল, পা ধরে ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, মানে এই যে ভিড়, এত ভিড় ছিল, এত মানুষ সেখানে বাপুজির মানে এই শোকে মর্মাহত হয়ে সেখানে এসে পৌঁছেছিলেন, সেখানে এমন একটা ভিড় ছিল যে সেই ভিড়ে এগানোই অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আই বলতেছি লেখিকা, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যেহেতু আমি খুব ধীরে ধীরে সামনের দিকে এগেছিলাম, আই আন্ডারস্টুড আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপুল, আমি কেবলমাত্র শোকাহত জনগণের মধ্যে নেই। এই লাইনের মানেটা আমি একটু পরে ক্লিয়ার করছি। দিস ওয়াজ ইভিন মোর দ্যান দ্য ফিউনারেল প্রসেশন অফ ইন্ডিয়াজ বিলাভড লিডার, মানে ভারতের প্রিয় নেতা, ভারতের যে ভালোবাসার নেতা, তার যেই সমাধি যাত্রা, তার থেকেও যেন একটা বড় ব্যাপার লেখিকার কাছে যে তিনি কেবলমাত্র শোকাহত জনগণের মধ্যে নেই। তার পরের লাইনে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আই ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, মানে আমি এমন যে সমস্ত মানুষদের সাথে হাঁটছিলাম তার কিন্তু একটা আলাদা বিশেষ অর্থ ছিল। অর্থাৎ কি, এই লাইনগুলোর মাধ্যমে, এই যে দু তিনটে লাইনের মাধ্যমে লেখিকা কি তুলে ধরছেন আমাদের সামনে? আমরা যখন খবর পাই যে কোনো আর্মি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা খুব কষ্ট পাই, আমরা খুব দুঃখ পাই,
কিন্তু এই কথাটা তো তেতো হলেও সত্য যে একটা আর্মির ফ্যামিলিতে যে ব্যাপারটা ঘটে, তাদের যে শোক, তাদের যে দুঃখ, তাদের কাছে আমাদের এই দুঃখটা কোনো ব্যাপার না। আমরা 3-4 দিন পরে ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাই, নিজেদের কাজে যে যার ব্যস্ত হয়ে যাই, আমরা আমাদেরটা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু তাদের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, তারা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তাদের মনে কিন্তু সেই ঘাটা কিন্তু থেকে যাবে, সেটা কোনোদিন শুকোবে না। তো সেই রকমই সেই যে আমাদের দুঃখ, সেটা কিন্তু একটা কেবলমাত্র একটা নিছক দুঃখ, যে আমরা যখনই শুনলাম ব্যাস ওইটুকুই, 2-1 দিনের ব্যাপার, তারপরে আর নেই। তো লেখিকা কি বলছেন যে আমি সেই সমস্ত পাবলিকের মধ্যে নেই, এখানে আমি তাদের মধ্যেই রয়েছি যারা সত্যিকারের বাপুকে ভালোবাসতেন, যারা সত্যিকারের বাপুকে পছন্দ করতেন। আমি সেই সমস্ত শোকাহত মর্মাহত মানুষদের সাথে আমি হাঁটছিলাম। তো এর যে একটা অর্থ, এটা কিন্তু একটা আলাদা অর্থ বহন করছে, আর এটা এই বাপুজির যে এই যে সমাধির কাজ, তার থেকেও কিন্তু লেখিকার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারপরে দেখো, উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুজির সাথে হেঁটেছিলাম। উই বলতে এখানে লেখিকা সহ আর যে সমস্ত বাপুজির অনুগামীরা, ভক্তরা, তার আত্মীয়রা ছিল, তা সেই সমস্ত মানুষরা বাপুজির সাথে হেঁটেছিল। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, মানে ভারতের সাম্প্রতিক ইতিহাস। ভারতের সাম্প্রতিক ইতিহাস বলতে গান্ধীজি যখন বেঁচে ছিলেন তার আগে তার যে করে যাওয়া কিছু কাজ, কিছু বিপ্লব, তার যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে তার যে সমাধান খুঁজে বের করা, এই সমস্ত যে ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি, মানে সেই সময়কার যে সাম্প্রতিক ইতিহাস, যেটা কিনা রাফ অ্যান্ড স্মুথ, যেটা কোনো সময় কঠিন ছিল, কোনো সময় সফট ছিল, তো সেই রকম একটা মুহূর্তেও কিন্তু ওই মানে আমরা, অর্থাৎ লেখিকা সহ অন্যান্য অনুগামীরা, তারা বাপুজির সাথে হেঁটেছিলেন, সেটাই এখানে বুঝিয়েছেন। তারপরে কি, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছি না, কি না, দ্য ফ্যাক্ট, সেই ঘটনাটা, দ্যাট, যে দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পথস, মানে সেই মানুষটা যিনি কিনা আমাদের বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিতে, এই যে ডিফিকাল্ট পাথস, পথ মানে রাস্তা, কিন্তু এখানে পাথ মানে এখানে হচ্ছে মানে পরিস্থিতি, বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিতেও যিনি আমাদেরকে গাইড করতেন, আমাদেরকে লিড করতেন, মানে কি, যে আমাদেরকে চালনা করতেন, আমাদেরকে একটা নির্দিষ্ট দিশা দিতেন, একটা ভালো পথে যেতে হবে, কি করলে কি হবে, এই যে একটা দিশা, এইভাবে যে চালনা করা, সেই মানুষটি আজ আমাদের মধ্যে নেই, সেটা কিন্তু লেখিকা কিছুতেই মেনে নিতে পারছেন না। তারপরে কি, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, এবং আমরা কোনোদিনই আর তার সাথে হাঁটতে পারবো না পুনরায়, তার সাথে হাঁটতে পারবো না মানে তিনি আর তাদের সাথে থাকছেন না। তো সেই কারণে লেখিকা সহ অন্যান্য অনুগামীরাও তাকে হারিয়ে ফেলছেন, আর তার সাথে আর তার পাশে আর থাকা হবে না। তো সেটাই বলছে, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, এবং আমাদের সাথে তিনি আর আমাদের পাশে কোনোদিনই থাকবেন না, এগেন মানে পুনরায়। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াক, বাপুজির সেই রোগা শরীরটা হেঁটে বেড়াতো। এখানে হেঁটে বেড়াতো মানে কি, মানে ঘুরে বেড়াতো। এই যে ঘুরে বেড়াতো, তিনি যেহেতু নিজের স্বার্থের জন্য ঘুরে বেড়াতেন না, তিনি দশের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য ঘুরে বেড়াতেন, তাই তিনি পরিভ্রমণ করতেন। স্টাফ ইন হ্যান্ড, স্টাফ মানে হচ্ছে লাঠি, ছড়ি, ইন হ্যান্ড, তার হাতে একটা লাঠি থাকতো, আমরা বিভিন্ন ছবিতে দেখেছি বাপুজির হাতে একটা লাঠি রয়েছে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বড় অংশ জুড়ে তিনি পরিভ্রমণ করেছিলেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, এই যে হাঁটা, এটা কিন্তু যে শুধু হাঁটা তা নয়, গান্ধীজির সাথে হাঁটাটা সেটা কিন্তু একটা প্রোগ্রেসের ব্যাপার, একটা অগ্রগতির ব্যাপার। তুমি যখনই ভালো মানুষের সাথে মিশবে, তুমি যেহেতু চিন্তাশীল মানুষদের সাথে যদি তুমি মেশো, তাহলে তুমি তাদের থেকে একটা আলাদা কিছু শিখতে পারবে। তো সেই জায়গায় বাপুজির সাথে হাঁটা, এটা কিন্তু আর 10 জনের হাঁটার সাথে সমান নয়। সেই কারণে টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তুমি যদি বাপুজির সাথে হাঁটো, এটা কিন্তু দেখবে যে এই হাঁটা থেকে তোমার একটা ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে। সেটা পরের লাইনে বলছে কি, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা তোমাকে স্বচ্ছতার সাথে চিন্তা করা, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, মানে ভালোভাবে তোমাকে পর্যবেক্ষণ করাতে সাহায্য করবে, তুমি ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে পারবে যেগুলো তোমার চারপাশে রয়েছে। তারপরে তিনি সেটা বলে কি একটা এক্সাম্পল দিচ্ছেন না, ফ্রম স্মল ইনসেক্টস, মানে থেকে শুরু করে, তুমি ছোটোখাটো কীটপতঙ্গ থেকে শুরু করে, টু দ্য হরাইজেন ইন দ্য ডিস্টেন্স, একটা দূরের ওই যে হরাইজেন মানে দিগন্ত, ছোটোখাটো কীটপতঙ্গ থেকে শুরু করে তুমি দূরের ওই দিগন্ত, ওই হরাইজেন, সমস্ত কিছু তুমি পুঙ্খানুপুঙ্খ রূপে ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে, তুমি স্বচ্ছতার সাথে তুমি ভালোভাবে সব কিছু চিন্তা করতে পারবে,
এটাই ছিল কিন্তু গান্ধীজির সাথে হাঁটার একটা ব্যাপার। এখানে যে শুধুমাত্র যে হাঁটা সেটা না, এটা হচ্ছে একটা স্লো প্রোগ্রেস, এটা তোমার ধীরে ধীরে একটা অগ্রগতি ঘটাবে। আচ্ছা, এই যে দিগন্ত, দিগন্ত বলতে কি, তুমি যদি একটা খোলা মাঠে, একটা বড় মাঠে তুমি যদি দাঁড়িয়ে পড়ো, তুমি দেখবে যে দূরে আকাশ যেন মাঠের সাথে, সেই অর্থাৎ পৃথিবীর সাথে যেন লেগে যাচ্ছে। সেই যে রেখা, সেই রেখাটাকে কিন্তু আমরা বলবো দিগন্ত বা হরাইজেন। তারপরে কি বলছেন না, মোর ওভার টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান। মানে এভারেজ ইন্ডিয়ান বলতে এই যে সাধারণ যে ভারতীয়, সাধারণ যে ভারতের জনগণ, তাদের কাছে কিন্তু এই যে হাঁটার ব্যাপারটা, এটাই কিন্তু একমাত্র খোলা ছিল। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি। এতে কোনো যানবাহনের দরকার হয় না, শুধুমাত্র এই যে এক্সেপ্ট, শুধুমাত্র কি দরকার হয় না, হিজ ওন বডি, তার নিজের শরীরটা প্রয়োজন হয়ে পড়ে। অ্যান্ড এবং কস্ট হিম নাথিং, এবং তাকে কোনো খরচাও করতে হয় না। বাট কিন্তু হিজ এনার্জি, শুধু একটা জিনিস খরচা করতে হয় কি না, হিজ এনার্জি, তার যে শরীরের শক্তি। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই যে প্রয়োজনটা এটা কিন্তু গ্রহণ করেছিলেন। এই যে দিস বলতে কি, এখানে হাঁটা, ওয়াক, গান্ধীজি এই হাঁটার প্রয়োজনীয়তা এটা কিন্তু গ্রহণ করেছিলেন। এখানে ব্যাপারটা কি, আমরা যে হাঁটি, আমরা নিজেদের স্বার্থে হাঁটি। আমাদের যদি মেদ বেড়ে যায়, আমরা নিজেদের স্বার্থে একটু হেঁটে নিই, তাতে একটু মেদটা কমে যাবে। আমাদের যদি একটু পয়সার ক্রাইসিস থাকে, ও আজকে টোটোতে যাব না, একটু হেঁটে চলে যাই। তো ব্যাপারটা কি না, গান্ধীজি কিন্তু ওইটা করতেন না। গান্ধীজি কি করতেন না, এখনকার যে যুগের অবস্থা, তখনকার যুগের অবস্থা একটু খারাপ থাকলেও গান্ধীজি যিনি যে অবস্থাতে ছিলেন, উনি চাইলে রাজার মতন জীবনযাপন করতে পারতেন। তা সত্ত্বেও তিনি হাঁটার প্রয়োজনীয়তা বেছে নিয়েছিলেন। কেন? এখানে শুধুমাত্র যে হাঁটলে যে শরীর ফিট থাকবে তা না, তিনি কিন্তু হেঁটেছিলেন দশের কথা ভেবে, দেশের কথা ভেবে। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন, যেটা আমরা পারিনি, যে আমি যদি হাঁটতে, অর্থাৎ গান্ধী যদি হাঁটতে পারেন, তাহলে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবেন, সাধারণ মানুষের কষ্টটা তিনি বুঝতে পারবেন। আমি যদি গাড়ি নিয়ে হুস করে বেরিয়ে যাই, আমি সাধারণ মানুষকে দেখতেই ঠিক মতন পাবো না, তো আমি সাধারণ মানুষের কষ্টটা লাঘব করব কি করে? তো সেই কারণে আমি যদি হেঁটে হেঁটে প্রত্যেকটা মানুষের কষ্ট বোঝার চেষ্টা করি, দুঃখ লাঘব করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমি দেশের উন্নতি করতে পারবো। তো সেটাই, এই যে এইভাবে যে হাঁটার যে একটা প্রয়োজনীয়তা, এই হাঁটার প্রয়োজনীয়তা গান্ধীজি টুক দিস, মানে এটা অ্যাকসেপ্ট করেছিলেন, এটা গ্রহণ করেছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। কমন প্লেস বলতে এখানে ছোটোখাটো ঘটনা, ছোটোখাটো ব্যাপার, তিনি ছোটোখাটো ব্যাপারগুলো গ্রহণ করতেন। অ্যান্ড এবং ট্রান্সফর্ম ইট, এবং এটাকে পরিবর্তন করে দিত। এটাকে বলতে সেই যে ছোটোখাটো ব্যাপারগুলোকে কিসে পরিবর্তন করতো না, ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দময় মুহূর্তে তিনি ছোটোখাটো ব্যাপারগুলো গ্রহণ করতেন এবং সেটাকে একটা আনন্দময় মুহূর্তে পরিবর্তন করে দিতেন। এবার আমরা এই ইউনিট 2 যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। 4 দাগে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে নিচে তোমাকে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সগুলো কমপ্লিট নেই, ওগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। আর তার জন্য তোমাকে কিছু অল্টারনেটিভ দেওয়া রয়েছে, তার থেকে তোমার যেটা কারেক্ট মনে হবে তুমি সেটা চুজ করে নাও। সেটা চুজ করে নেওয়ার পর তুমি সেন্টেন্সটাকে কমপ্লিট করো। কি বলেছে, গান্ধীজির ফিউনারেল ওয়াজ টু টেক প্লেস। গান্ধীজির সমাধি যাত্রা, গান্ধীজির যে সমাধির যে কাজ, সেটা কবে সম্পন্ন হয়েছিল? ওয়ান ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। বিয়ের দাগে কি বলেছে, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ, মানে পদ্মশ্রী মিসেস নাইডুর কে হন? তিনি ছিলেন কে না, কন্যা, ডটার। সি এর দাগে দেখো, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান। মানে বলছে বাপুজি যখন হাঁটতেন তিনি তার সঙ্গে কি নিয়ে যেতেন, তার সঙ্গে সবসময় কি থাকতো? এ স্টাফ, একটা ছড়ি, একটা লাঠি থাকতো বাপুজির হাতে, সেটা আমরা সবাই জানি। 5 দাগে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নিচের যে সেন্টেন্সগুলো সেগুলোও কমপ্লিট নেই, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি কি দিয়ে কমপ্লিট করবে? উইথ ইনফরমেশন, তোমাকে তথ্য দিয়ে কমপ্লিট করতে হবে। আর তুমি সেই তথ্যগুলো কোথায় পাবে না, ফ্রম দ্য টেক্সট, তুমি টেক্সট থেকে পেয়ে যাবে। তো কি বলেছে, থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট ট্রাইং, মানে হাজার হাজার জনতা কাঁদছিল এবং ট্রাইং, চেষ্টা করছিল কি, টু টাচ বাপুজ ফিট, এবং বাপুজির পা ধরে ছোঁয়ার চেষ্টা করছিল। বিয়ের দাগে কি বলেছে, দ্য অথার ওয়াজ অ্যামং পিপুল ফর হুম ওয়াকিং। মানে সেই লেখিকা কীরকম মানুষদের সাথে
ছিল তার সেই যে হাঁটার যে প্রতিক্রিয়া, সেখানে লেখক কি বলেছিলেন বা লেখকের কি মনে হয়েছিল? না, উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, মানে যে সমস্ত মানুষরা সেই গান্ধীজির সমাধি যাত্রাতে হাঁটছিল তাদের সাথে হাঁটার একটা আলাদা অর্থ রয়েছে। সি এর দাগে কি বলেছে? টু ওয়াক ইজ টু, মানে গান্ধীজির সাথে সেই যে হাঁটা সেটা কি বহন করে, সেটা কি বোঝায়? গান্ধীজির সাথে হাঁটাটা তো 10 জনের সাথে হাঁটার সমান নয়। তো সেটার মানে কি? মেক স্লো প্রোগ্রেস, মানে ধীরে ধীরে একটা অগ্রগতি। 6 দাগে কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, নিচের চার্টটা তোমাকে পূরণ করতে হবে। দুটো কলম আমরা দেখতে পাচ্ছি, একটার দিকে রয়েছে লেফট সাইডে রয়েছে স্টেটমেন্ট, রাইট সাইডে রয়েছে রিজন। তো স্টেটমেন্টের ঘরে যে সমস্ত স্টেটমেন্টগুলো আমাদেরকে দেওয়া রয়েছে সেগুলো কেন হয়েছিল, সেগুলো কেন ঘটেছিল, কোন রিজনের জন্য সেগুলো হয়েছিল, সেই রিজনটা আমাদেরকে এখানে লিখতে হবে। কি দেওয়া রয়েছে? ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে সামনের দিকে এগানো, এখানে এখানে সামনের দিকে নেই, সেখানে ফরওয়ার্ড ছিল, তাই সামনের দিকে, এখানে মুভ আছে, মানে নড়াচড়া সম্ভব হচ্ছিল না, নড়াচড়া একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছিল। কেন? দেয়ার ওয়াজ এ থিক ক্রাউড, মানে সেখানে জনগণের একটা খুব ভিড় ছিল, সেই কারণে সামনের দিকে এগানো সম্ভব হচ্ছিল না। বিয়ের দাগে দেখো, পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারেল প্রসেশন, গান্ধীজির সাথে সেই সমাধি যাত্রায় তারা হাঁটবেন, এটা পদ্মশ্রী ঘোষণা করেছিল। কেন ঘোষণা করে? কারণ কি না, বাপুজির সাথে হাঁটার সেটাই শেষ সুযোগ, তো সেই কারণে তারা বলেছিল যে তারা হাঁটবে। ইট উড বি দ্য লাস্ট ওয়াক উইথ বাপু, এটা বাপুজির সাথে শেষ হাঁটা ছিল। তাকে দেখো, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়া, মানে সাধারণ মানুষের কাছে, সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাটাই একমাত্র পথ খোলা ছিল, হাঁটার পথটা খোলা ছিল। সেটা কেন? না, ইট রিকোয়ার নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এখানে কোনো যানবাহনের প্রয়োজন নেই, আর সেখানে কোনো খরচাপাতিও নেই, এখানে কোনো কিছুই খরচা করতে হয় না, শুধুমাত্র তার নিজের শরীরের শক্তি ছাড়া। ব্যাস, আমাদের হয়ে গেল ইউনিট 2 এর প্রশ্নগুলো। আমরা এবার এর পরের ভিডিওতে ইউনিট 3 বলবো, আর ইউনিট 3 পরে তার প্রশ্ন উত্তর সহ গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, থ্যাংক ইউ।